হ্যালো এভরিওয়ান, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, স্ক্রিন দেখা গেলে একটু একটু বলবে। আশা করি স্ক্রিনও দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো আজকে আমাদের এই কেমিস্ট্রির যে ক্লাস, একদম গোড়া থেকে আমরা কিছু বেসিক্যালি এই ক্লাসগুলোতে আমরা এমসিকিউ সলভ করব, বাট এমসিকিউ এর সাথে সাথে থিওরি পরপর আলোচনা হবে। মানে এই যে এমসিকিউ গুলো এখানে রয়েছে, এগুলো কোনো র্যান্ডম এমসিকিউ নয়। একদম আমাদের যেটুকু অংশ পড়তে হবে তার মধ্যে পর পর দেওয়া হয়েছে এমসিকিউ গুলো। মানে কোনো র্যান্ডম নয়, একদম পর পর। মানে একদম শুরু থেকে শুরু করে একদম শেষ অবধি কেমিস্ট্রির আমরা এমসিকিউ এর মাধ্যমে সব করার চেষ্টা করব। তার ফলে দুটো জিনিস হবে, এক কোশ্চেন ডিসকাস হয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের থিওরি পোর্শন গুলো আলোচনা হয়ে যাবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য এটা। আমরা কেমিস্ট্রিতে আলোচনা করতে গিয়ে প্রথমেই যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার সম্পর্কে। হ্যাঁ, তো চলো প্রথম এই প্রশ্নটার উত্তর দাও। হোয়াট ইজ দ্য লোয়ার মোস্ট লেয়ার অফ আর্থ? হুইচ ইজ দ্য লোয়ার মোস্ট লেয়ার অফ আর্থ? ট্রপোস্ফিয়ার। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে পৃথিবী আছে, আমাদের পৃথিবীর চারিদিকে আছে অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার লেয়ার গুলোর কথা যদি আমি বলি, ফার্স্ট লেয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ার। অনেকেই জানো, যারা জানো না তারা একদম ক্লিয়ার করে নাও। ফার্স্ট লেয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ার, নেক্সট লেয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, এবং সবাই কিন্তু নোট ডাউন করতে থাকবে, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। এই নোটসটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে লেয়ার হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, তারপরে লেয়ার হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, অ্যান্ড লাস্ট লেয়ার হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। ওকে, তাহলে একদম পরপর মনে রাখতে হবে, একদম নিচে থেকে ওপর অব্দি। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে এখানে বলেছে লোয়ার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ, তাহলে উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। ওকে, বেশ, নেক্সট। ইন হুইচ লেয়ার ডাজ অল দ্য ওয়েদার রিলেটেড ফেনোমেনা অকার? কোথায় ওয়েদার রিলেটেড ফেনোমেনা বলতে গেলে ঝড় বৃষ্টি এই সমস্ত জিনিসগুলো কোন লেয়ারের মধ্যে হয়? স্যার, ট্রপোস্ফিয়ার। ভেরি গুড, একদম। আমরা যে ছবিটা আঁকলাম এক্ষুনি, পৃথিবীর সাথে টাচ করে যে লেয়ারটা আছে সেটাই হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার লেয়ারটার মধ্যেই আমি যদি বলি পৃথিবীর সাথে একদম টাচ করে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। এবং এই ট্রপোস্ফিয়ার লেয়ারটার মধ্যেই সমস্ত ওয়েদার ফেনোমেনা হয়। আমি এখানে লিখছি, দিস ইজ ট্রপোস্ফিয়ার। ফার্স্ট পয়েন্ট, সমস্ত ওয়েদার রিলেটেড ওয়েদার ফেনোমেনা এখানেই হয়। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। আচ্ছা, আরো কিছু পয়েন্ট আমরা ট্রপোস্ফিয়ার সম্পর্কে জেনে নিই। যেমন ট্রপোস্ফিয়ারের হাইট কতটা, কেউ বলতে পারবে? ট্রপোস্ফিয়ারের পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উচ্চতা অব্দি আছে হাইট? মনে রাখতে হবে 8 কিলোমিটার ইন পোল অ্যান্ড 15 কিলোমিটার ইন ইকুয়েটার। মনে থাকবে?
নিরক্ষীয় অঞ্চলে একটু বেশি 15 কিলোমিটার, আর পোলার অঞ্চলে 8 কিলোমিটার। তো মোটামুটি আমরা 8 থেকে 15 বলতে পারি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয়? ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয়? দেখো, ট্রপোস্ফিয়ারে যত আমরা উপরের দিকে উঠবো তত কি হবে? উষ্ণতা কমতে থাকবে। আমরা জানি যে পৃথিবীর বায়ুমণ্ডল বরাবর আমরা যত উপরের দিকে উঠি টেম্পারেচার কমতে থাকে। পাহাড়ের ওপরের দিকে উঠলে কি হয়? টেম্পারেচার কমতে থাকে। তো এখানেও তাই হয়। আমাদের এখানে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে যে পার কিলোমিটারে, পার কিমিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। সবাই লিখছো তো? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার, লিখছি। নেক্সট পয়েন্ট আমাদের যেটা জানতে হবে ট্রপোস্ফিয়ার সম্পর্কে, দ্যাট ইজ যে আমাদের যদি জিজ্ঞাসা করে কোনো প্রশ্ন যে পৃথিবীর বায়ুমণ্ডলের মোট ভরের সর্বাধিক অংশ কোন লেয়ারে আছে, কোন স্তরে আছে, তাহলে উত্তর হবে ট্রপোস্ফিয়ার। কারণ পৃথিবীর টোটাল বায়ুমণ্ডলের যদি ভর কনসিডার করি তার মোটামুটি 80% ট্রপোস্ফিয়ারই আছে। আমার কথাটা বোঝাতে পারলাম সবাই? তার 80% আছে কোথায়? ট্রপোস্ফিয়ারে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, আর এর ওপরের অঞ্চলটা কি, এর ওপরের লেয়ারটা কি বলো তোমরাই? ট্রপোস্ফিয়ারের ওপরের লেয়ারটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ভেরি গুড। এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মধ্যে একটা অঞ্চল আছে, বা এই এই মিলন স্থলকে আমরা কি বলে থাকি? ট্রপোপোজ। ওকে, এবং ট্রপোপোজের উষ্ণতা কিন্তু কম হবে, কারণ আমরা জানি ট্রপোস্ফিয়ারে যত আমরা উপরের দিকে উঠবো ধীরে ধীরে উষ্ণতা কমতে থাকবে। সবার আশা করি বোঝা গেছে এবং পয়েন্টস গুলো তোমরা লিখে নিয়েছো। নেক্সট, the ozone layer which absorb harmful ultraviolet radiation is located in the, বলছে কোন লেয়ারে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি শোষিত হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ বলো। স্ট্র্যাটোস্ফিয়ার। ভেরি গুড। তাহলে আমরা প্রথম লেয়ারটা পেলাম ট্রপোস্ফিয়ার, তার ওপরে সেকেন্ড লেয়ার যেটা রয়েছে, সেকেন্ড লেয়ার দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সমস্ত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া, সমস্ত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, পৃথিবীর জন্য বা পৃথিবীর জীবকুলের জন্য ক্ষতিকর। এই জীবকুলকে বাঁচানোর জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নটা আছে, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে মূলত যেটা আছে সেটা হচ্ছে একটা ওজোন স্তর। ওজোন বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে O3। এটি
অক্সিজেনের একটি অ্যালোট্রপ, অক্সিজেনের একটি রূপভেদ বা অ্যালোট্রপ। এই অ্যালোট্রপ কথাটা আমরা পরবর্তীকালে আবার পড়ব। কেউ বলতে পারবে অ্যালোট্রপ কথাটা আর কোন মৌলের সাথে যায়? আর কোন মৌলের সাথে বলো? কার্বন। কার্বনের সাথে যায়, ভেরি গুড। অ্যালোট্রপ কথাটা মানে হচ্ছে একটা এলিমেন্ট যখন বিভিন্ন রূপে অবস্থান করে তখন তাদেরকে বলি অ্যালোট্রপ। যেমন অ্যালোট্রপ কথাটা পাবো কার্বনের সাথে। কার্বন বিভিন্ন রূপে অবস্থান করে, যেমন কার্বন কয়লা হিসেবে অবস্থান করতে পারে। কার্বনের আরেকটি রূপ হচ্ছে গ্রাফাইট। কার্বনের আরেকটি রূপ হচ্ছে ডায়মন্ড বা হিরে। কার্বনের আরেকটি রূপ হচ্ছে ফুলেরিন। এগুলো হচ্ছে কার্বনের বিভিন্ন রূপ, এগুলোকে বলি কার্বনের অ্যালোট্রপ। তেমনি অক্সিজেন দুটো রূপে অবস্থান করে, এক অক্সিজেন নর্মাল যেটা দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে O3, এটাকে আমরা বলছি কি ওজোন। ওজোন হচ্ছে কার্বনের একটি রূপভেদ। আর এই ওজোন গ্যাসের একটি স্তর কোথায় দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। কি হয় অ্যাকচুয়ালি, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এই ওজোন স্তরের মধ্যে থাকা ওজোন আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে এবং শোষণ করে অক্সিজেন প্লাস ও তৈরি করে, O2+O। মনে থাকবে, ওজোন আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে এবং অক্সিজেন প্লাস ও তৈরি করে। এগেন এই যে ও তৈরি হলো, শুধু ওটা, এটা আনস্টেবল। এই ও এগেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে O3 ক্রিয়েট করে, এখানেও ইউভি রে কাজ করে এবং এই প্রসেস চলতে থাকে ক্রমাগত। ওজোন ভাঙছে, অক্সিজেন এবং ও তৈরি করছে, এগেন ও প্লাস অক্সিজেন মিলে ওজোন তৈরি করছে। এই কন্টিনিউয়াস প্রসেসটাতে প্রচুর আল্ট্রাভায়োলেট রে প্রয়োজন হয় এবং তার ফলে এই ওজোন স্তরটা পুরোপুরি আল্ট্রাভায়োলেট রেটাকে শোষণ করে রেখে দেয়, পৃথিবীতে পৌঁছাতে দেয় না। আমার কথাটা সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। কিন্তু এইখানে ব্যাঘাত ঘটায়, এই সাইকেলটাকে ব্যাঘাত ঘটায় একজন লোক বা একটা এলিমেন্টস। এই সাইকেলকে, এই ওজোন সাইকেলকে, এই ওজোন সাইকেলে বা ওজোন চক্রে ব্যাঘাত ঘটায় কে? মনে রাখতে হবে, তার নাম হচ্ছে CFC। ফুল ফর্ম সবই লিখবে, ক্লোরো ফ্লুরো কার্বন। CFC, ক্লোরোফ্লুরো কার্বন। এটা মূলত ক্লোরিন এবং ফ্লুরিনের একটা যৌগ। এই ক্লোরোফ্লুরো কার্বন মূলত কোথা থেকে উৎপন্ন হয়? মূলত উৎপন্ন হয় রেফ্রিজারেটর থেকে। রেফ্রিজারেটরে এই ধরনের ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস ব্যবহার করা হয় এবং যেখান থেকে বায়ুমণ্ডলে যখন পৌঁছায়, বিশেষত এরা যখন স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যায়, তখন এই সাইকেলটা মানে ওজোন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে এগেন ওজোন, এই সাইকেলটা ব্যাঘাত ঘটে। মানে মূলত এই ওজোন তৈরি আর করতে দেয় না। তার ফলে দেখতে পাওয়া যায় যে ঘটনা, যেটাকে বলা হয় ওজোন ডিপ্লিশন। ওজোন ডিপ্লিশন মানে ওজোন স্তরের ক্ষতি এবং ওজোন হোল দেখতে পাওয়া যায়, ওজোন হোল। তাহলে এতগুলো গল্প তোমাদেরকে বললাম, এই গল্পগুলো যদি তোমরা মনে রাখো তোমাদের অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। ফার্স্ট গল্প কি বললাম? স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল, যেটা সেকেন্ড লেয়ার, এটা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। কিভাবে শোষণ করে? ওইখানে রয়েছে ওজোন গ্যাসের স্তর, যেই ওজোন অক্সিজেনে কনভার্ট হয় এবং অক্সিজেন থেকে এগেন ওজোনে কনভার্ট হয়। এই সাইকেলের মাধ্যমে ও ইউভি রেকে শোষণ করে নেয়। কিন্তু এইখানে ব্যাঘাত ঘটায় CFC বা ক্লোরোফ্লুরোকার্বন, যেটা মূলত কোথা থেকে উৎপন্ন হয়?
রেফ্রিজারেটর। এই সিএফসি এই সাইকেলে ওজোন তৈরি হতে দেয় না এবং তার ফলে ওজোন ডিপ্লিশন বা ওজোন হোল দেখতে পাওয়া যায়। সবার মাথায় আশা করি ইনফরমেশন গুলো ঢুকে গেছে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দ্য বাউন্ডারি বিটুইন ট্রপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার ইজ নোন অ্যাজ, আমি অলরেডি বলেছি, বলো এবার। Propose. Tropopause. ভেরি গুড, ট্রপোপোজ। The uppermost layer of atmosphere is known as, uppermost layer সব থেকে উপরের লেয়ার আমরা কোনটাকে বলবো? Exosphere. Exosphere. এক্সোস্ফিয়ার। আমি আরেকবার মনে করিয়ে দিই, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে বলো, তোমরা নিজেরাই বলো, মেসোস্ফিয়ার, Mesosphere. Thermosphere. থার্মোস্ফিয়ার, Exosphere. এক্সোস্ফিয়ার। ভেরি গুড। আচ্ছা, এখানে একটা কথা পাচ্ছি, আয়োনোস্ফিয়ার। এটা অ্যাকচুয়ালি থার্মোস্ফিয়ারেরই একটা অংশ হচ্ছে আয়োনোস্ফিয়ার, মনে থাকবে। ট্রপোস্ফিয়ার তো একদম নিচের অংশ, সব থেকে নিচের, আর সব থেকে ওপরের অংশটা হচ্ছে এক্সোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে সেকেন্ড লেয়ার। চলো নেক্সট। হোয়াট পার্সেন্টেজ অফ আর্থ অ্যাটমসফিয়ার ইজ মেড আপ অফ নাইট্রোজেন? আর্থ 78%. অ্যাটমসফিয়ারের, 78. 78%. চলো এটা আমরা অলমোস্ট সবাই জানি। আমাদের যে আর্থ অ্যাটমসফিয়ার আছে সেইখানে নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, 78.08%। তারপরে থাকে অক্সিজেন 20.95%, বা অ্যারাউন্ড আমরা এটা বলতে পারি 21%। ওকে, এরপরে থাকে কি বলতে পারবে কেউ? নেক্সট অ্যাবান্ডেন্ট কি হবে? নেক্সট অ্যাবান্ডেন্ট হচ্ছে আর্গন। আর্গন, কারণ এই প্রশ্নটা একবার দিয়েছিল যে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন নোবেল গ্যাসটা পাওয়া যায়। আর্গন কি একটা নোবেল গ্যাস? কি কি নোবেল গ্যাস আছে তো বলতে পারবে? নোবেল গ্যাস, 1 নম্বর হিলিয়াম, 2 নম্বর নিয়ন, 3 নম্বর আর্গন, 4 নম্বর ক্রিপ্টন, 5 নম্বর জেনন, এবং 6 নম্বর রেডন। এই 6টা নোবেল গ্যাস। নোবেল গ্যাস মানে যে গ্যাসগুলো অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, মনে থাকবে, অন্য কারোর সাথে যুক্ত হয় না, কারণ এরা সুস্থিত। আমি এর দরকার হলে লিখেও দিচ্ছি। সুস্থিত হওয়ায়, সুস্থিত বলতে কি বোঝায়? বলছে কোনো পরমাণুর, স্থির অবস্থায় থাকে। কোনো পরমাণুর, মন দিয়ে শুনে নাও, কোনো পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস, বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে তবে তাকে বলে সুস্থিত। বাইরের কক্ষে কটা বললাম? 8টা। অথবা বাইরের কক্ষে যদি 2টো, মানে দরকার হলে লিখে দিচ্ছি, বাইরের কক্ষে 2টো বা 8টা থাকলে সুস্থিত। তো নোবেল গ্যাসরা খুব সুস্থিত হওয়ায় এরা বিক্রিয়া করে না, ওই জন্য নাম দিয়েছি নোবেল। আমরা এরপরে একটা জিনিস পড়বো, যখন আমরা চ্যাপ্টারটা পড়বো, নাম হচ্ছে ধাতু অধাতু। আমরা কিছু ধাতুর নাম পড়বো যাদেরকে বলা হয় নোবেল মেটাল, যেমন প্লাটিনাম, গোল্ড, এদেরকে বলা হয় নোবেল মেটাল। কেন নোবেল মেটাল বলা হয়?
কারণ এরা এমন ধরনের ধাতু চট করে অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, তার ফলে বহুদিন এরা কিন্তু অক্ষত অবস্থায় রয়ে যায়। এদেরকে বলি আমরা নোবেল মেটাল, আর এগুলোকে আমরা বলছি নোবেল গ্যাস। এই নোবেল গ্যাস ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো নোবেল গ্যাসগুলোর মধ্যে আর্গন আমাদের অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে আছে, 0.93% হচ্ছে আর্গন, 0.93। কার্বন ডাইঅক্সাইড কতটা আছে আমাদের অ্যাটমসফিয়ারে? মনে রাখতে হবে 0.04%। এইগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় দেয়, ঠিক আছে? বেশ, এবার বাকি অন্যান্য গ্যাসও আছে, আমি আর সবটা আমাদের পরীক্ষায় আসে না তাই লিখছি না। নেক্সট প্রশ্নে চলে যাব। তাহলে এটার উত্তর কি হয়ে গেল? নাইট্রোজেন। হোয়াট পার্সেন্টেজ, আচ্ছা এটা তো অলরেডি আমি বললাম, একই কোশ্চেনের আছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ওজোন লেয়ার? কি হবে উত্তর বলো? To absorb ultraviolet radiation. টু অ্যাবজর্ব আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ভেরি গুড। ইউভি রে। টু ফিল্টার আউট নয়, মানে এমন নয় যে ওটাকে ফিল্টার করে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে, তা নয়, পুরোপুরি অ্যাবজর্ব করে নিচ্ছে। which layer of the atmosphere is responsible for the phenomena of auras? auras বাংলায় আমরা যেটাকে বলে থাকি মেরুজ্যোতি। অরোরাস বা মেরুজ্যোতি কোথায় দেখতে পাওয়া যায়? কে বলবে? মেরুজ্যোতি বা অরোরাস কোথায় মূলত দেখতে পাওয়া যায়? কোথায় গেলে তোমরা দেখতে পাবে? স্যার নরওয়ে। মূলত নরওয়ে নয়, মূলত তোমরা মেরু অঞ্চলে গেলে দেখতে পাবে। একটা উজ্জ্বল আলোক প্রভা আকাশের মধ্যে, বিশেষ করে রাতের আকাশে, এটাকে বলি মেরুজ্যোতি বা অরোরাস। এই মেরুজ্যোতি বা অরোরাস মূলত Mesosphere. অ্যাটমসফিয়ারের কোন লেয়ারে দেখতে পাওয়া যায়? Mesosphere. মেসোস্ফিয়ার বলছে না, একটু ভুলে গেল। চলো বলে দিই, অরোরাস মূলত দেখতে পাওয়া যায় থার্মোস্ফিয়ারে। অরোরাস দেখতে পাওয়া যায় থার্মোস্ফিয়ারে, মানে লাস্টের আগেরটা। থার্মোস্ফিয়ার সম্পর্কে দু চার কথা বলি। ফার্স্ট যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে, যে সব থেকে উষ্ণতম লেয়ার বা স্তর, এবং নামটা ওই জন্য দেখো থার্মোস্ফিয়ার, সব থেকে উষ্ণতম। ওকে, এইখানেই দেখতে পাওয়া যায় মেরুজ্যোতি। এই মেরুজ্যোতি জিনিসটা কি একটুখানি বলি হালকা করে, মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি সূর্য থেকে পৃথিবীতে ইউভি রে থেকে শুরু করে বহু কিছু সূর্য থেকে পৃথিবীতে আসে। বিভিন্ন পার্টিকেলস, বিভিন্ন আয়োনাইজ পার্টিকেল সূর্য থেকে পৃথিবীর দিকে আসে। কিন্তু পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে নিজস্ব। পৃথিবীর পৃথিবীর একটা নিজস্ব ম্যাগনেটিক চুম্বক প্রভাব রয়েছে পৃথিবীর একটা চারিদিকে। সরি, এই ম্যাগনেটিক ফিল্ড গুলো কি করে? সূর্য থেকে আসা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? Yes, sir. হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। বেশ, দেখো, এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো রয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ড গুলো সূর্য থেকে আসা এই সমস্ত আয়নাইজ পার্টিকেল গুলোকে আটকে দেয়। কিন্তু যখন বিশেষ করে সৌর ঝড় হয়,
তখন এই আয়নাইজ পার্টিকেলগুলো পৃথিবীর এই চুম্বক বলরেখা বরাবর চলতে থাকে। কি বললাম, যখন সৌরঝড় বা এই ধরনের হয়, সূর্য থেকে আসা আয়নাইজ পার্টিকেলগুলো এই চুম্বক বলরেখা বরাবর চলতে থাকে। এবং চলতে চলতে দেখো, তোমরা যদি খেয়াল করো, চুম্বক বলরেখাগুলো সবাই মেরুতে গিয়ে মিশছে, মেরুতে গিয়ে মেশে। এবং মেরুতে দেখো চুম্বক বলরেখাগুলো সব প্রবেশ করছে ভেতরের দিকে। তো তখন কি হয়, আয়নাইজ পার্টিকেলগুলো এই যে তোমার মেরু অঞ্চলে যে থার্মোস্ফিয়ার আছে, ওই জায়গাটায় গিয়ে আলোকিত করে এই আয়নাইজ পার্টিকেলগুলো। এই জন্য মেরু অঞ্চলে আমরা মেরু জ্যোতি দেখতে পাই। এই জ্যোতিটাকে বলছি আমরা অরোরা বা মেরু জ্যোতি বাংলাতে। ব্যাস এইটুকু মনে রাখলেই চলবে। আমরা এবার আসি আরেকটা পয়েন্ট যেটা জানতে হবে তোমাদেরকে থার্মোস্ফিয়ার সম্পর্কে। আমরা অনেকের নাম শুনেছি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, নাম শুনেছো? হ্যাঁ স্যার। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। হ্যাঁ স্যার। এই স্পেস স্টেশন কোথায় আছে? এই স্পেস স্টেশন আছে থার্মোস্ফিয়ারে। বেশ, নেক্সট, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য মেসোস্ফিয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? অ্যাটমসফিয়ারে মেসোস্ফিয়ারের কি কাজ আছে? প্রথম পয়েন্ট দিয়েছে, ইট বার্নস আপ মেটেরয়েডস। মেটেরয়েডস মানে উল্কাপিণ্ড। উল্কাপিণ্ডকে জ্বালিয়ে দেয়। ইট প্রোটেক্টস এগেনস্ট সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন থেকে প্রোটেক্ট করে না। সোলার রেডিয়েশন থেকে কে প্রোটেক্ট করে? স্ট্র্যাটোস্ফিয়ার। ইট কন্টেন্স মোস্ট অফ দ্য আর্থস ওয়েদার। সমস্ত আর্থের ওয়েদার, আবহাওয়া, এটাও হবে না, এটা ট্রপোস্ফিয়ার। ইট হেল্পস ইন দ্য ফরমেশন অফ ক্লাউড। মেঘ কোথায় দেখতে পাওয়া যায়? মেঘও দেখতে পাওয়া যায় আমাদের ট্রপোস্ফিয়ারে। সমস্ত ওয়েদার ব্যাপারে যেখানেই থাকবে মেঘ, বৃষ্টি, ঝড়, সব ট্রপোস্ফিয়ারে। আর সোলার রেডিয়েশনের কথা বললেই স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এইটার মেন কাজ হচ্ছে, মেসোস্ফিয়ারে কি হয়, উল্কাপিণ্ডগুলো এখানেই ধ্বংসপ্রাপ্ত হয় মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার সম্পর্কে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, ইট ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার। ইট ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার। আমরা হটেস্ট লেয়ারের কথা একটু আগেই বললাম, কি উত্তর হলো? থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে কোল্ডেস্ট লেয়ার। অ্যারাউন্ড কোথাও কোথাও টেম্পারেচার আমরা দেখব -85 টু -90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ওকে, এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে। সব থেকে আচ্ছা, মেসোস্ফিয়ারের ওপরের অঞ্চল, মেসোস্ফিয়ারের ওপরের অঞ্চলকে বলা হয়, একদম ওপরের অঞ্চল, ওপরের অঞ্চলকে বলা হয় মেসোপজ। মেসোপজ। আমি ছবিতে দেখাই, ছবিটা এঁকেছিলাম, ওখানে চলে যাই। এ দেখো, এই অংশটায় ট্রপোপজ আর এই অংশটায় হচ্ছে মেসোপজ। ওকে, এই অংশটায় স্ট্র্যাটোপজ। ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ। মেসোপজ হচ্ছে খুবই কোল্ডেস্ট আমরা বলতে পারি। দ্য লেয়ার অফ অ্যাটমসফিয়ার হোয়ার কমার্শিয়াল এয়ারপ্লেনস ফ্লাই। এয়ারপ্লেন বা প্লেন, এগুলো কোথায় ওড়ে? স্ট্র্যাটোস্ফিয়ার স্যার। হ্যাঁ, দেখো, প্লেন জেনারেলি ওড়ে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ম্যাক্সিমাম প্লেন ট্রপোস্ফিয়ারে নয়, স্ট্র্যাটোস্ফিয়ারে ওড়ে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। Which international treaty was designated to phase out the production of CFC? সিএফসির ব্যবহার কমানোর জন্য। আমরা জানি যে সিএফসির কথা একটু আগে বললাম, এরা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ এরা ওজোন স্তরে ওজোন হোল তৈরি করে। এই ব্যবহার কমানোর জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছিল। সেই ট্রিটির নাম কি?
কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল বলছে মন্ট্রিয়াল। চলো এটার নাম হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। ওকে, 1987 মোটামুটি। দিস ইজ রিলেটেড টু ওজন ডিপ্লিশন, ওজন লেয়ার এর ডিপ্লিশন, এবং এখানেই ঠিক হয়েছিল যে সিএফসির ব্যবহার কমাতে হবে। এবং এইটা কিন্তু মোটামুটি আমরা দেখব যে এমন একটা প্রোটোকল, যে প্রোটোকলে প্রায় প্রচুর মানে প্রচুর আমরা দেখব যে হয়েছিল, মানে সর্বসম্মতিক্রমে এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল এই প্রোটোকলটা। এবং এখন কিন্তু ওজন লেয়ারের ডিপ্লিশন অনেকটা কমে গেছে, ওজন হোল রিপেয়ার হয়েছে, সিএফসির ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। ওকে, কিয়োটো প্রোটোকল এটা কিসের সাথে রিলেটেড কেউ বলতে পারবে? কিয়োটো প্রোটোকল এটা কিসের সাথে রিলেটেড? মনে রাখবে 1997 নাগাদ এটা হয়েছিল জাপানে। কিয়োটো একটা জাপানের অঞ্চল। এটা রিলেটেড টু গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। ওকে, প্যারিস এগ্রিমেন্ট এটাও মোটামুটি গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড। যেটা মূলত গ্রিন হাউস গ্যাসের কারণেই হচ্ছে। এবং বেসেল কনভেনশন সেটা হচ্ছে আমরা বলতে পারি যে হিউম্যান হেলথ এবং এনভায়রনমেন্ট প্রোটেকশন ফ্রম হ্যাজার্ডাস ওয়েস্ট। এগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় ডাইরেক্টলি এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন দেবে। আমি যতগুলো পয়েন্ট ক্লাসে ডিসকাস করছি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, among CO2, H2O, vapor, CH4 and CO, the most abundant greenhouse gas is? কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস, সব থেকে বেশি পাওয়া গ্রিন হাউস গ্যাস অ্যাটমসফিয়ারে, মোস্ট অ্যাবান্ডেন্ট? Carbon dioxide, sir. স্যার CH4। CH4 না, Carbon dioxide, sir. কার্বন ডাইঅক্সাইড। বেশ, দেখো যদি মোস্ট অ্যাবান্ডেন্টের কথায় আসি, তাহলে যদি অপশনে H2O ভেপার থাকে বা ওয়াটার ভেপার থাকে, তাহলে এটাকে আমরা উত্তর হিসেবে নেব। সব থেকে বেশি যেটা পরিবেশে রয়েছে এবং গ্রিন হাউসের জন্য দায়ী, সব থেকে ইম্পর্টেন্ট যদি গ্রিন হাউস গ্যাসের কথা বলা হয়, তাহলে কিন্তু জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার। গ্রিন হাউস গ্যাস কি জিনিস? এটা একটা গ্যাসের লেয়ার যেটা পৃথিবীর চারিদিকে রয়েছে, যে লেয়ারটাকে ভেদ করে, মানে খুব সিম্পল লজিক ইজ, একটা লেয়ার তৈরি হয়েছে পৃথিবীর চারিদিকে, যার মধ্য দিয়ে সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছায় ছোট তরঙ্গ হিসাবে, কিন্তু বড় তরঙ্গ হিসাবে যখন রিফ্লেক্ট হয় তখন আর বেরোতে পারে না। তার ফলে পুরোটাই ট্র্যাপ হয়ে যায় উষ্ণতা, পুরো উষ্ণতা পৃথিবীর মধ্যে। তো দিস ইজ দ্য মেন কজ অফ গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর তাপমাত্রা বাড়ার জন্য সব থেকে মেন কারণ হচ্ছে
এই গ্রিন হাউস গ্যাস, এবং সব থেকে অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস H2O ভেপার, এবং যদি এটা না থাকে তখন CO2। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং গ্যাসেস? বলো। বলেছে ফার্স্ট পয়েন্ট কি বলেছে? গ্যাসেস আর হাইলি ইনকম্প্রেসিবল, gases exert equal pressure on each and every direction, its volume and shape is fixed, gases have their highest density among three states of matter। অপশন বি। বেশ, মন দিয়ে দেখো, বি হবে। মন দিয়ে দেখো। আমরা কিছু স্টেটস অফ ম্যাটারের কথা যদি বলি, মূলত তিনটে স্টেটস অফ ম্যাটার সম্পর্কে আমরা সবাই অলমোস্ট পরিচিত। একটা হচ্ছে সলিড বা কঠিন, একটা হচ্ছে লিকুইড বা তরল, এবং একটা হচ্ছে গ্যাস। সব থেকে ক্লাসিক এক্সাম্পল এগুলোর আমি একটা পদার্থ দিয়েই বলতে পারি, সেটা হচ্ছে জল। লিকুইড অবস্থায় ওয়াটার, সলিড অবস্থায় এটাকেই আমরা বলছি আইস, অ্যান্ড গ্যাসিয়াস অবস্থায় এটাকেই আমরা বলছি ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার। এবং তোমাদেরকে আমি নেক্সট দিন আবার এটা নিয়ে বলবো ডিটেলে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, পৃথিবীর যত পদার্থ আছে সবাই এই তিনটে স্টেটে থাকতে পারে। মানে তারা কঠিনও হতে পারে, তারা তরলও হতে পারে, তারা গ্যাসিয়াস স্টেটেও থাকতে পারে। পৃথিবীতে যত মেটেরিয়াল আছে সবাই, কি বললাম, তারা কঠিন অবস্থাতেও থাকতে পারে, তারা তরল অবস্থাতেও তাদেরকে, মানে তাদেরকে যদি গরম করি তারা তরলও হতে পারে। হ্যাঁ, হয়তো হতে পারে যে তাদেরকে অনেক বেশি টেম্পারেচার দিতে হলো, কিন্তু তারা তরল হবে। এবং তারা গ্যাসিয়াস অবস্থাতেও থাকতে পারে, মানে লোহাকে গরম করতে করতে একটা সময়ে আয়রনের গ্যাসও তৈরি করতে পারি এটা। কিন্তু এখানে আমি যেটা মূলত বলতে চাইছি, এই তিনটে স্টেটস অফ ম্যাটারের বৈশিষ্ট্যগুলো, কারণ এই বৈশিষ্ট্যের উপর বেস করে প্রশ্ন দেবে। কিরকম বৈশিষ্ট্য? ফার্স্ট বৈশিষ্ট্য যদি বলি, তাহলে বৈশিষ্ট্যটা বলার আগে আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো ম্যাটার কি দিয়ে তৈরি হয়। ম্যাটার তৈরি হয় কিছু পার্টিকেলস দিয়ে। যে কোনো ম্যাটার, এটা ধরো একটা পদার্থ, এই পদার্থ তৈরি হয় মূলত কিছু পার্টিকেলস দিয়ে, যেটাকে আমরা মলিকিউল বা অ্যাটম বলে থাকি। এই পার্টিকেলস গুলো দিয়ে একটা পদার্থ বা ম্যাটার তৈরি হয়। এই পার্টিকেলস গুলোর মধ্যে কিছু ডিস্টেন্স থাকে, কখনো ডিস্টেন্সটা খুব কম হয়, কখনো বেশি হয়। এই ডিস্টেন্সকে বলি আমরা ইন্টার মলিকিউলার ডিস্টেন্স, ইন্টার মলিকিউলার গ্যাপ বা ডিস্টেন্স। খুব সিম্পল, যে কোনো একটা পদার্থের মধ্যে যে পার্টিকেলস গুলো আছে তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি কি ইন্টার মলিকিউলার ডিস্টেন্স বা গ্যাপ। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো তো, নিজেরা মাথা খাটিয়ে বলো, কঠিন তরল গ্যাসের মধ্যে কোথায় এই ডিস্টেন্সটা বেশি হবে, কোথায় কম হবে? গ্যাসে বেশি হবে। ভেরি গুড। এই ডিস্টেন্সটা মানে, গ্যাসে বেশি হবে। হ্যাঁ, একদম কমন সেন্স। ইন্টার মলিকিউলার ডিস্টেন্স অনেক বেশি হবে, হাইয়েস্ট কোথায়? গ্যাসে। আর ইন্টার মলিকিউলার ডিস্টেন্স ইজ লোয়েস্ট in solid, and moderate intermolecular distance। এটা একটা প্রশ্ন হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার বলি
এই পার্টিকেলস গুলোর মাঝখানে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, মূলত ভ্যান্ডার ওয়ালস বলা হয়, তবে ভ্যান্ডার ওয়াল বল না বলে এটাকে বলা উচিত ইন্টারমলিকিউলার ফোর্স। মানে এই পার্টিকেল গুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যার ফলে পার্টিকেল গুলো নিজেদের মধ্যে আকর্ষিত অবস্থায় এক জায়গায় থাকে। এটা কি বলছি? ইন্টারমলিকিউলার ফোর্স। এই ফোর্স গুলোর জন্যই কঠিন পদার্থের মলিকিউল গুলো কি হয়, এক জায়গায় থাকে। আচ্ছা, এবার বুদ্ধি খাটিয়ে বলো তো, ইন্টারমলিকিউলার ফোর্স হাইয়েস্ট কোথায় হবে? সলিডে হবে। ইন্টারমলিকিউলার ফোর্স এটা হাইয়েস্ট হবে সলিডে, এবং ইন্টারমলিকিউলার ফোর্স লোয়েস্ট হবে গ্যাসে। লোয়েস্ট গ্যাসে, ওই জন্যই গ্যাসের মলিকিউলগুলো এদিক ওদিক ছুটতে থাকে। এবারে আসি শেপ বা আকৃতি। কঠিন পদার্থের শেপ ডেফিনিট বা নির্দিষ্ট, তরল পদার্থের শেপ নট ডেফিনিট, নির্দিষ্ট নয়। তরল পদার্থের কোনো নির্দিষ্ট শেপ আছে? নেই। গ্যাসের শেপও নির্দিষ্ট নয়, নট ডেফিনিট। ওকে। ভলিউম, কঠিন পদার্থের ভলিউম হচ্ছে ফিক্সড, তরলের ভলিউমও ফিক্সড। কেন ফিক্সড? মানে আমি বলতে চাইছি যে এক গ্লাস জলকে যদি গ্লাসে রাখি তার একটা আয়তন হবে। এখন ওই জলটাকে যদি একটা প্লেটে ঢেলে দিই, তাহলে কি তার আয়তন বদলে যাবে? এক গ্লাস জল, না স্যার, না, বদলাবে না। তার আকৃতি পরিবর্তন হবে, শেপ, কিন্তু তার শেপটা ভলিউম পাল্টে চেঞ্জ যাবে। হবে না। হ্যাঁ, ভলিউম চেঞ্জ হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তরল পদার্থের ক্ষেত্রে এই কেসটা মাথায় রাখবে, আকৃতি ভিন্ন হতে পারে কিন্তু ভলিউম ফিক্স থাকবে। কিন্তু গ্যাসের ভলিউম বা আয়তন নট ফিক্সড। তুমি কিছু গ্যাস একটা ছোট্ট কন্টেনার মধ্যে রাখতে পারো, আবার ওই সেম পরিমাণ গ্যাসকে তুমি একটা বড় কন্টেনারের মধ্যেও ছেড়ে দিতে পারো, তার আয়তন বেড়ে যাবে। তাহলে একই পরিমাণের গ্যাসের আয়তন ভিন্ন হতে পারে। এবার আসি কম্প্রেসিবিলিটি, তার মানে কোনো জিনিসকে কতটা কম্প্রেস করা যায়, সংনমিত করা যায়, কতটা চেপে দেওয়া যায়। সলিডকে ভেরি লেস, মানে আমরা বলবো নো কম্প্রেশন অলমোস্ট। কঠিন পদার্থকে চট করে কম্প্রেস করা যাবে না, নো কম্প্রেশন। হ্যাঁ, এবার অনেকে বলবে স্যার অনেক কঠিন পদার্থ আছে চেপে দেওয়া যায়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ওর মধ্যে যে এয়ারের যে স্থানগুলো এয়ার বা ফাঁকা রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে, কিন্তু অ্যাজ এ হোল কঠিন পদার্থটাকে কম্প্রেস করা যায় না। তরল পদার্থকে ভেরি স্লাইটলি কম্প্রেস করা যেতে পারে, কম্প্রেসেবল বলতে পারি, ভেরি স্লাইটলি। তরল পদার্থকে কম্প্রেস করা যায় কিন্তু খুবই নগণ্য, যেটাকে আমরা দেখতে পাবো না খালি চোখে। কিন্তু গ্যাসীয় পদার্থ ইজ হাইলি কম্প্রেসেবল, হাইলি কম্প্রেসিবল। কথাটা সবার মাথায় ঢুকেছে? ইয়েস আর নো? হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। পয়েন্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে। যেমন এইখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং গ্যাসেস? গ্যাসেস আর হাইলি ইনকম্প্রেসিবল, ভুল কথা। গ্যাসেস এক্সার্ট ইকুয়াল প্রেসার অন ইচ অ্যান্ড এভরি ডিরেকশন। গ্যাস সব দিকে, প্রত্যেকটা দিকে একই রকম চাপ দেয়,
এটা বলাটা ভুল। ইটস ভলিউম অ্যান্ড শেপ ইজ ফিক্সড, ভুল। গ্যাসেস হ্যাভ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অ্যামং দ্য, সরি, এটাও ভুল, এইটা একমাত্র ঠিক। গ্যাসেস এক্সার্ট ইকুয়াল প্রেসার অন ইচ অ্যান্ড এভরি ডিরেকশন, মানে একটা গ্যাস বেলুন যদি আমরা নিয়ে নিই, সেটাকে যদি আমি প্রেস করি, যেদিক থেকে প্রেস করি না কেন সব দিকেই সমান চাপ দেবে। ওকে, সব দিকেই সমান চাপ দেবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, ডেনসিটির কথায় আসি। ডেনসিটি মানে ঘনত্ব, মানে কোনো একটা পদার্থ কতটা ঘন, বা আমরা বলতে পারি যত পার্টিকেলস গুলো কাছাকাছি অবস্থান করবে তত বেশি ঘন আমরা বলবো। তাহলে সব থেকে বেশি ডেনসিটি কার পাবো? সব থেকে বেশি ডেনসিটি সলিড, হাইয়েস্ট ডেনসিটি, আর এটা পাবো লোয়েস্ট ডেনসিটি। ওকে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। নেক্সট, ড্যাশ আর দ্য ফোর্সেস অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বিটুইন দ্য ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল। ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলের মধ্যে কোন আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে? আমরা একটু আগেই বলেছি, এটা ইন্টারমলিকিউলার ফোর্স বলেছি না? পার্টিকেলস গুলোর মধ্যে হ্যাঁ স্যার। ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে। নেক্সট, three states of matter are the result of balance between intermolecular force and dash of the molecule. বলছে আমাদের এই যে তিনটে স্টেটস অফ ম্যাটারের কথা বললাম, সলিড, লিকুইড, গ্যাস, এগুলো মূলত ডিফারেন্সিয়েট করা যায় তাদের মধ্যে ইন্টারমলিকিউলার ফোর্স, তাদের মধ্যে থাকা ইন্টারমলিকুলার ফোর্সের মাধ্যমে, তাই না? ডিফারেন্সিয়েট করা যেতে পারে। আমরা জানি যে সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি, তাই সলিডের পার্টিকেলগুলো কাছে কাছে। লিকুইডের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা একটু কম, তার ফলে লিকুইডের মলিকিউলগুলো দূরে দূরে। এবং গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অনেক কম, তাই গ্যাসের মলিকিউলগুলো আরো দূরে দূরে। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স দিয়ে এদেরকে আলাদা করা যায়। আর কি দিয়ে আলাদা করা যেতে পারে? এইখানে চারটে অপশন রয়েছে, এদের মধ্যে আর কোনটা দিয়ে এদেরকে আলাদা আলাদা করা যেতে পারে? এবং এটা এবার আমরা বুঝবো। ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তোমাদেরকে বলতে চলেছি, known as thermal energy. What is thermal energy? মন দিয়ে শুনবে। আমরা একটু আগেই বললাম যে পদার্থ তৈরি হয় কিছু পার্টিকেলস দিয়ে, এবং এই পার্টিকেলস গুলো অ্যাকচুয়ালি স্থির অবস্থায় নেই। যদি তরল হয়, পার্টিকেলস গুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, গ্যাস হলে আরো জোরে জোরে ছুটে বেড়াচ্ছে, বাট কঠিন হলে পার্টিকেলস গুলো এক জায়গাতে রয়েছে কিন্তু নিজেদের স্থানে থেকে ভাইব্রেট করছে। ওকে, তাহলে পার্টিকেলস আর নট, পার্টিকেলস অফ ম্যাটার, পার্টিকেলস অফ ম্যাটার আর নট স্টেবল, are not stable. Either they are running or vibrating. এবং এই রানিং এবং ভাইব্রেটিং হওয়ার জন্য they have some kinetic energy associated with them. যেহেতু তারা রানিং, তাই জন্য তাদের মধ্যে একটা কাইনেটিক এনার্জি থাকে। তাহলে এতগুলো পার্টিকেলস আছে একটা পদার্থের মধ্যে, সবার কিছু না কিছু কাইনেটিক এনার্জি রয়েছে, কারণ তারা ছুটছে, দৌড়াচ্ছে, অথবা নিচের জায়গায় দাঁড়িয়ে ভাইব্রেট করছে। এখন এই এতগুলো পার্টিকেলের কাইনেটিক এনার্জিকে যদি আমরা মোটামুটি গড় নিই,
সেটাকে আমরা বলছি এভারেজ কাইনেটিক এনার্জি। যদি আমরা মোটামুটি গড় নিই এই কাইনেটিক এনার্জি গুলো, এভারেজ কাইনেটিক এনার্জি of this particle is equivalent to thermal energy। গল্পটা ক্লিয়ার? এই পার্টিকেল গুলোর এভারেজ কাইনেটিক এনার্জি, এটাই বেসিক্যালি তাদের থার্মাল এনার্জির সাথে ইকুয়াল। তাহলে তোমরা আমাকে বলো যে এই এভারেজ কাইনেটিক এনার্জিটা বা থার্মাল এনার্জিটা কার ক্ষেত্রে বেশি হবে? সলিড, লিকুইড এবং গ্যাসের মধ্যে কার থার্মাল এনার্জিটা বেশি হবে? তাহলে বলতে হবে Yes. যে কার ক্ষেত্রে পার্টিকেলস গুলোর মধ্যে বেশি কাইনেটিক এনার্জি আছে। তাহলে বেশি দৌড়াদৌড়ি করছে গ্যাসের পার্টিকেল গুলো, তাই গ্যাসের পার্টিকেল গুলোর মধ্যে এভারেজ কাইনেটিক এনার্জি বেশি, বা উল্টো দিকে আমরা বলতে পারি থার্মাল এনার্জি বেশি, থার্মাল এনার্জি ভেরি হাই। এই জন্যই গ্যাস বেশি উষ্ণ কার থেকে? কঠিনের থেকে। আমরা যদি জলের তিনটে দশার কথা দেখি, জলের প্রথম দশা হচ্ছে কঠিন দশা, হচ্ছে বরফ। বরফের থার্মাল এনার্জি অনেক কম, তাই না? তরল দশা হচ্ছে কি জল, জলের থার্মাল এনার্জি বরফের থেকে বেশি। এবং তার গ্যাসীয় দশা হচ্ছে কি? তার গ্যাসীয় দশা হচ্ছে যে জলীয় বাষ্প, এবং জলীয় বাষ্পের থার্মাল এনার্জি অনেক বেশি। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলো তো, কোনো জিনিসকে যদি গরম করতে হয় তাহলে কোনটা বেশি ইউজেবল? গ্যাস, জলীয় বাষ্প, নাকি গরম জল? কোনটা ভালো? মনে রাখতে হবে জলীয় বাষ্প বেটার, কারণ জলীয় বাষ্পের থার্মাল এনার্জি অনেক বেশি দেন লিকুইড। সবাইকে বোঝাতে পেরেছি? থার্মাল এনার্জি লো ফর সলিড, গ্যাসের ক্ষেত্রে থার্মাল এনার্জি ইজ ভেরি হাই। তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে কি? থার্মাল এনার্জি। আচ্ছা, এই থার্মাল এনার্জি বাড়ানো যায়, কারণ আমরা দেখলাম যে সলিডের ক্ষেত্রে থার্মাল এনার্জি খুব কম, লিকুইডের ক্ষেত্রে তার থেকে একটু বেশি। এই থার্মাল এনার্জিটা বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায়? থার্মাল এনার্জি ক্যান বি ইনক্রিজ বাই অ্যাপ্লাইং অ্যান এনার্জি। একটা এনার্জি দিয়ে আমরা এই থার্মাল এনার্জিকে বাড়াতে পারি, এবং সেই এনার্জিটাকে বলা হয় হিট। এই এনার্জিটাকে আমরা বলে থাকি হিট, যেটা দিলে থার্মাল এনার্জিটা বেড়ে যাবে, বা আমরা বলতে পারি যে টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে হিট একটা এনার্জি যেটা দিলে এই থার্মাল এনার্জিটা ইনক্রিজ হয়ে যাবে। ভেরি গুড, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য অর্ডার অফ প্রিডমিনেন্স অফ ইন্টারমলিকুলার ইন্টারাকশন, বা ইন্টারমলিকুলার ইন্টারাকশন, বা এটাকেই আমরা ইন্টারমলিকুলার ফোর্স বলতে পারি। এই অনুযায়ী অর্ডার কি হবে? A. প্রথমে ইন্টারমলিকুলার ফোর্স সব থেকে বেশি সলিড, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। অপশন এ। ভেরি গুড, নেক্সট। হোয়াট ইজ দ্য অর্ডার অফ প্রিডমিনেন্স অফ থার্মাল এনার্জি? থার্মাল এনার্জি অনুযায়ী অর্ডার কি হবে? স্যার এ। হ্যাঁ, এটাও হবে এ, যদিও উত্তরটা হওয়া উচিত গ্যাস গ্রেটার দেন লিকুইড গ্রেটার দেন সলিড, কিন্তু এখানে লেস দেন বলা আছে এগুলো। তো গ্যাস গ্রেটার দেনই আছে লিকুইড, লিকুইড গ্রেটার দেন আছে সলিড। অপশন এ।
ভেরি গুড। By what factor does the velocity of gaseous molecule increase when the absolute temperature is double? এই প্রশ্ন যারা বিশেষ করে ডব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে বলে দিই যে ডব্লিউবিসিএস এ বহুবার এই প্রশ্নটা দিয়েছে। কি প্রশ্নটা? প্রশ্নটা কি বলতে চাইছে আমি একটুখানি বলে দিই। প্রশ্নটা বলতে চাইছে যে এভারেজ ভেলোসিটি অফ গ্যাসিয়াস মলিকিউল ইনক্রিজ, মানে যখন টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে মূলত কি হয়, কেন টেম্পারেচার বাড়ে যদি বলি তাহলে বলতে হবে যে থার্মাল এনার্জি বেড়ে গেছে। থার্মাল এনার্জি কেন বাড়ে? বিকজ পার্টিকেলস গুলোর কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। পার্টিকেলস গুলো খুব জোরে জোরে দৌড়াচ্ছে। পার্টিকেলস গুলো যত জোরে জোরে দৌড়াবে তত তাদের কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়লে থার্মাল এনার্জি বাড়বে, এবং থার্মাল এনার্জি বাড়লে টেম্পারেচার বাড়বে। তার মানে টেম্পারেচারের সাথে একটা রিলেশন আছে কার? পার্টিকেলস গুলোর ভেলোসিটির, পার্টিকেলস ভেলোসিটি, এবং সেই রিলেশনটার উপর বেস করে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। রিলেশনটা কি মনে রাখতে হবে, যে পার্টিকেলস গুলোর এভারেজ ভেলোসিটি অফ পার্টিকেল প্রপোর্শনাল টু রুট টি, যেখানে টি হচ্ছে টেম্পারেচার, আরো বলা ভালো টি ইকুয়ালস টু অ্যাবসোলিউট টেম্পারেচার। অ্যাবসোলিউট টেম্পারেচার, অ্যাবসোলিউট কেন বলছি? টেম্পারেচারকে আমরা মূলত তিনটে ইউনিটে বলে থাকি। কমনলি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউনিট, উষ্ণতা বা টেম্পারেচারের একক। কি দিয়ে মেজার করি? ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা আছে, মূলত এটা বডি টেম্পারেচারের ক্ষেত্রে ইউজ করি, ডিগ্রি ফারেনহাইট। আরেকটা আছে যেটা সায়েন্টিফিক কাজে ইউজ করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ কেলভিন। কেলভিন, এটা ফারেনহাইট, আর এটা ডিগ্রি সেন্টিগ্রেড। না, এই কেলভিন স্কেলটাকেই বলা হয় অ্যাবসোলিউট স্কেল, অ্যাবসোলিউট টেম্পারেচার স্কেল। তো কোন পদার্থের পার্টিকেলস গুলোর এভারেজ ভেলোসিটি ওই পদার্থের কেলভিন স্কেলে টেম্পারেচারের রুট টি এর সাথে ইকুয়াল হয়, বা সমানুপাতিক হয়। এবার প্রশ্নটা পড়ো কি বলেছে। বাই হোয়াট ফ্যাক্টর ডাজ দ্য এভারেজ ভেলোসিটি অফ গ্যাস ইনক্রিজ হোয়েন দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার ইজ ডাবল? বলছে কোন বস্তুর অ্যাবসোলিউট টেম্পারেচার যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তার এভারেজ ভেলোসিটি পার্টিকেলস গুলোর কত গুণ হয়ে যাবে? বাই হোয়াট ফ্যাক্টরস? তাহলে দেখো টেম্পারেচার আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, তার মানে এভারেজ ভেলোসিটি প্রপোর্শনাল টু, এবার বলতে পারি 2t। আগে ছিল √t, এখন 2t করলাম। কেন 2t করলাম? টেম্পারেচার ডাবল হয়েছে। তার মানে এটা √t এর সাথে যদি তুলনা করি, আগের √2 গুণ হয়ে গেছে। কত গুণ হয়ে গেছে? √2 গুণ। যদি বলতো টেম্পারেচার 3 গুণ হয়ে গেছে, তাহলে ওই এভারেজ ভেলোসিটি পার্টিকেল গুলোর এটা লিখতাম, মানে √3 গুণ বলতাম। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ কি না? এক্স্যাক্টলি এই প্রশ্নটাই ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, যে কোনো গ্যাসের টেম্পারেচার যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে পার্টিকেলস গুলোর এভারেজ ভেলোসিটি কত গুণ হবে? তো মনে রাখতে হবে √2 গুণ হয়ে যাবে, এবং √2 এর মান ক্যালকুলেটরে ফেললে আমরা দেখতে পাবো 1.414। √3 এর মান 1.732। এটা তোমাদের অঙ্কের ক্ষেত্রেও হেল্প হবে, আমি এখানেও বলে দিলাম। তো কোনো জায়গায় অপশনে √2 পেতে পারো,
কখনো কখনো অপশানে 1.414 পেতে পারো বা 1.4 পেতে পারো, যেমন এখানে 1.4 আছে। আর যদি এটাই 3 গুণ হতো তাহলে অপশানে তোমরা 1.7 দেখতে পেতে। আশা করি বোঝাতে পেরেছি। What is the value of absolute zero in Celsius? What is the value of absolute zero in Celsius? Now, what is mean by absolute zero? কেউ বলতে পারবে? যে টেম্পারেচারে সমস্ত গ্যাসের আয়তন জিরো হয়ে যায় তাকে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, টেম্পারেচার। absolute zero, absolute, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। absolute zero is the minimum possible temperature at which the volume of any matter becomes zero. শুধু গ্যাস নয়, যে কোনো বস্তু আয়তন শূন্য হতে পারে। ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করি আরো ডিটেলে। খুবই ইন্টারেস্টিং, মন দিয়ে শুনবে, কারণ এখান থেকেই শুরু হচ্ছে আরো দুটো জিনিসের আলোচনা। বলছে যে গ্যাসের পার্টিকেলগুলো এদিক ওদিক ছুটে বেড়ায়। তাহলে গ্যাসের যদি আমরা টেম্পারেচার কমিয়ে দিই তাহলে পার্টিকেলগুলো কাছাকাছি চলে আসবে, ঘুরে বেড়ানো বন্ধ হবে এবং গ্যাস কনভার্ট হবে লিকুইডে। ইয়েস আর নো? লিকুইডে যদি টেম্পারেচার কমিয়ে দিই তাহলে এই পার্টিকেলগুলো আরো কাছাকাছি চলে আসবে অ্যান্ড কনভার্ট হবে সলিডে। এখন যদি আমি টেম্পারেচার কন্টিনিউয়াসলি আরো কমাতে থাকি, মানে ধরো বরফ হলো, জল থেকে আমি টেম্পারেচার কমালাম, বরফ হলো। এখন টেম্পারেচার কত আর কমাবো? বরফ থেকে আর কত সলিড হবে? তো যত টেম্পারেচার কমাবো এই পার্টিকেলস গুলো তত কাছাকাছি আসতে শুরু করবে এবং একটা সময় এমন হয় যে পার্টিকেলস গুলোর আয়তন খুব কমে যায়, ভলিউম বিকাম অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো, ডেন্সিটি বিকাম ইনফাইনাইট। এরকম কেস দেখতে পাওয়া যায় একটা টাইমে। তাহলে মানে সলিডকে যদি আমি টেম্পারেচার কমাতে থাকি একটা সময় ভলিউম জিরো হয়ে যাবে। এখন বক্তব্য হচ্ছে টেম্পারেচার কত কমাবো? বলছে যে টেম্পারেচার কমানোর একটা নির্দিষ্ট সীমা আছে, কারণ ওর থেকে বেশি কম টেম্পারেচার আর হতে পারে না। কারণ ওই টেম্পারেচারে পৌঁছালে বস্তুর আয়তন বস্তুটাই ভ্যানিশ হয়ে যায়। তাহলে একটা নির্দিষ্ট সীমার পরে আর টেম্পারেচার কমানো যায় না। তো এটা এই জন্যই এটাকে বলছি আমরা মিনিমাম পসিবল টেম্পারেচার। তো এই সেই মিনিমাম পসিবল টেম্পারেচারটা কত? উত্তর হবে এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে মোর স্পেসিফিক্যালি -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। দিস ইজ দ্য মিনিমাম পসিবল টেম্পারেচার। ওই টেম্পারেচারে গিয়ে বস্তুর আয়তন শূন্য হয়ে যায় এবং এই ক্যালকুলেশনটা করেছিলেন একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে চার্লস। আমরা পড়ব চার্লসের সূত্র, সেখানে দেখতে পাবো যে গ্যাসের টেম্পারেচার যখন এই টেম্পারেচারে পৌঁছে যায় তখন আয়তন শূন্য হয়ে যায় এবং এই টেম্পারেচারটাকে আমরা বলছি অ্যাবসোলিউট জিরো। এখন এই অ্যাবসোলিউট জিরোটা সেন্টিগ্রেড স্কেলে ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এটাই কেলভিন স্কেলে মনে রাখতে হবে 0 কেলভিন,
কারণ কেলভিন স্কেলটা বানানোই হয়েছে এমন ভাবে যাতে লাস্ট টেম্পারেচারটা মানে জিরোটা ওই অ্যাবসোলিউট জিরো হয়ে যায়। কেলভিন স্কেল শুরুই হয় জিরো থেকে, মাইনাসের কোনো কেস নেই কেলভিন স্কেলে। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসোলিউট জিরো? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার আরেকটা কথা শোনো, আমি একটু আগেই বলছিলাম, আবার একবার বলছি, সলিডকে যদি আমি খুব টেম্পারেচার কমাতে থাকি, পার্টিকেলস গুলো একদম কাছাকাছি চলে আসে এবং একটা টাইম এরকম হয় মানে প্রায় কাছাকাছি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এই ক্লাসটা কি আরো কিছুক্ষণ চলবে, কারণ এরপর আমাদের ইংলিশ ক্লাস আছে। আর 5-6 মিনিট, ঠিক আছে? ঠিক আছে। এটাই লাস্ট থিওরি যেটা আলোচনা করছি, এর উপর একটা দুটো প্রশ্ন আছে তারপরে শেষ হয়ে যাবে। চলো, আমি যেটা বললাম যে সলিডের টেম্পারেচার কমাতে কমাতে একটা সময় এরকম হয়ে যায় যে একদম পার্টিকেলস গুলো একসাথে এসে একটা সুপার অ্যাটম ফর্ম করে নেয় টেম্পারেচার কমাতে কমাতে। আমরা বলতে পারি ভলিউম অলমোস্ট জিরো হয়ে যায়, অলমোস্ট জিরো। ডেনসিটি ইনফাইনাইট হয়ে যায়, ডেনসিটি ইনফাইনাইট হয়ে যায়। টেম্পারেচার ওই অবজেক্টটার কিরকম হয়ে যায়? টেম্পারেচার টেন্স টু অ্যাবসোলিউট জিরো, মানে এতটাই কম হয়ে যায়। নাও দিস স্টেট অফ ম্যাটার, পদার্থের এই অবস্থাটাকে একটা নাম দেয়া হয়েছে, বলা হয় বিইসি, বোস আইনস্টাইন কন্ডেনসেট। মনে থাকবে? ইয়েস এন্ড নো? বোস আইনস্টাইন কন্ডেনসেট, এটা অ্যাকচুয়ালি ফিফথ স্টেট অফ ম্যাটার, 5 নম্বর স্টেট অফ ম্যাটার। মানে আবিষ্কার অনুযায়ী 3টে তো সলিড লিকুইড গ্যাস, আরো একটা মাঝখানে আছে, সেটার কথা বলছি। তবে পঞ্চম নাম্বার বা সব থেকে লেটেস্ট ডিসকভার স্টেট অফ ম্যাটার ইজ বিইসি বা বোস আইনস্টাইন কন্ডেনসেট। এটা ওই সলিড থেকে টেম্পারেচার কমিয়ে কমিয়ে অ্যাবসলিউট জিরোর কাছে নিয়ে গেলে এই রকম স্টেটস অফ ম্যাটার তৈরি হয়। তাহলে এখানে একটা প্রশ্ন দিয়েছে, দ্য লেটেস্ট ডিসকভার্ড স্টেটস অফ ম্যাটার ইজ অপশন বি, বোস আইনস্টাইন কন্ডেনসেট। আশা করি বোঝা গেছে। এবার আসি, সলিডকে যদি টেম্পারেচার বাড়াই তাহলে পার্টিকেলস গুলো দূরে চলে যাবে। লিকুইডের টেম্পারেচার বাড়ালে পার্টিকেলস গুলো আরো দূরে চলে যাবে। গ্যাস, প্রশ্ন হচ্ছে গ্যাসের টেম্পারেচার যদি অনেক বাড়িয়ে দিই, ভেরি হাই টেম্পারেচারে, ভেরি হাই টেম্পারেচারে গ্যাস পার্টিকলস বিকাম আয়োনাইজড, আয়োনাইজড। মানে গ্যাস পার্টিকেলস গুলোর মধ্যে এই অ্যাটম গুলো থেকে ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে যায়, তো এই আয়ন তৈরি করে ফেলে গ্যাসটা। এই আয়োনাইজ গ্যাস স্টেট অফ ম্যাটারকে বলি আমরা প্লাজমা। কি বলে থাকি? প্লাজমা। দিস ইজ ফোর্থ স্টেট অফ ম্যাটার, স্টেট অফ ম্যাটার। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে পদার্থের কতগুলি অবস্থা, বলবো 5টা। প্রথমে শুরু হচ্ছে বিইসি থেকে, সব থেকে কম টেম্পারেচার, তারপরে সলিড, তারপরে লিকুইড, তারপরে গ্যাস, এবং গ্যাসের টেম্পারেচার অত্যন্ত হাই হয়ে গেলে আয়োনাইজ গ্যাস নোন অ্যাজ প্লাজমা। সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস আর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। প্লাজমা ইজ কনসিডার্ড দ্য ড্যাশ স্টেট অফ ম্যাটার, কি হবে উত্তর? Fourth. ফোর্থ স্টেট অফ ম্যাটার। ফোর্থ। হোয়াট ডাজ দ্য প্লাজমা স্টেট অফ ম্যাটার কনসিস্ট অফ? এটার উত্তর হবে আয়োনাইজ গ্যাস উইথ আয়নস এন্ড আয়োনাইজ গ্যাস উইথ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্লাজমা ইন ডেইলি লাইফ? মনে রাখতে হবে নিয়ন সাইন বাল্ব এটা হচ্ছে বি। এক্সাম্পল অফ প্লাজমা। আমরা প্লাজমা স্ক্রিন দেখতে পাই। প্লাজমার সব থেকে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সান। ওখানে সান তৈরি হয়, সূর্যে মূলত দুটো গ্যাস থাকে, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। সূর্যের মধ্যে প্রচুর তাপ। হাইড্রোজেন হিলিয়াম গ্যাস স্টেজ ইন সান ইন প্লাজমা স্টেট। মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। Which is the most abundant states of matter in the universe? ইউনিভার্সের মধ্যে যদি বলতো মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার কোন পদার্থের দশাটা পৃথিবীতে অন আর্থ ক্রাস্ট, পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি, তাহলে উত্তর হতো লিকুইড, তরল। মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেটস অফ ম্যাটার অন আর্থ যদি বলে, শুধু আর্থের কথা বলা হয়, আর্থ ক্রাস্ট না বলে, তাহলে গ্যাস হবে, কারণ পুরো অ্যাটমসফিয়ারটাই গ্যাস। কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেটস অফ ম্যাটার ইন ইউনিভার্স, তাহলে উত্তর হবে প্লাজমা, বিকজ অল স্টার্স আর মেড আপ অফ প্লাজমা। মনে থাকবে? মহাকাশের হ্যাঁ স্যার। বেশিরভাগ অংশই ফাঁকা, কোনো স্টেটস অফ ম্যাটার, কোনো ম্যাটারই নেই। কিন্তু যেখানে আছে তার মধ্যে সূর্য এবং গ্রহ নক্ষত্র, এই মানে নক্ষত্র এবং গ্রহ এগুলোই আছে, উপগ্রহ আছে, কিন্তু নক্ষত্রগুলো মাস হিসেবে সব থেকে বেশি আছে। তাই প্লাজমা ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেটস। হুইচ অফ দ্য ফলোইং সেলেস্টিয়াল বডি ইজ প্রাইমারিলি কম্পোজড অফ প্লাজমা? বলো কোনটা মূলত প্লাজমা দিয়ে তৈরি? উত্তর হয়ে যাবে দ্য সান, সূর্য। এক্ষুনি বললাম। Who first identified plasma states of matter in 1879, calling it radiant matter? প্লাজমা প্রথম কে আবিষ্কার করেছিল? উত্তর হয়ে যাবে, মনে রাখবে, এটা বলে দিচ্ছি, স্যার উইলিয়াম ক্রুকস। এগুলো পড়ে নেবে, পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফ থেকে দেখে নেবে। নেক্সট, হু প্রেডিক্টেড দ্য এক্সিস্টেন্স অফ বোস আইনস্টাইন কন্ডেনসেট? এই বিইসি বা বোস আইনস্টাইন কন্ডেনসেটের থিওরিটা দিয়েছিলেন বা প্রথম এক্সিস্টেন্সটা বলেছিলেন সত্যেন্দ্রনাথ বোস অ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইন। কিন্তু এনারা প্র্যাকটিক্যালি এইটাকে তৈরি করেননি। ইনি থিওরিটা দিয়েছিলেন যে এরকম একটা ম্যাটার হতে পারে, তত্ত্বটা দিয়েছিলেন এরা। প্রশ্ন আসে যে হুইচ সায়েন্টিস্ট আর ক্রেডিটেড উইথ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল প্রোডাকশন অফ বিইসি? প্রথম এক্সপেরিমেন্টাল প্রোডাকশন করেছিল কারা? তাহলে উত্তর হবে এরিক কর্নেল অ্যান্ড কার্ল উইমেন। এটাও মনে রাখবে, এরিক কর্নেল অ্যান্ড কার্ল উইমেন, এই দুটো নাম মনে রাখবে। দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। আজকে আমরা যতগুলোই আলোচনা করলাম ম্যাক্সিমামটাই স্টেটস অফ ম্যাটার দিয়ে। আরো স্টেটস অফ ম্যাটার সম্পর্কিত ব্যাপার জানতে হবে, নেক্সট দিনে প্রশ্নগুলোতে আমরা দেখতে পাবো এক এক করে। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।